হ্যালো, ওয়ালাইকুম সালাম। একটু জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। ম্যাডাম, হ্যাঁ, আমি কষ্টে দেখু আমার ওষুধটার বিএনডি দীর্ঘদিন ধরে সাইকাট্রিক ডিজিজ। বিএনডি হচ্ছে ম্যাডাম, আমি যখন মেডিকেল দেই, ওটা দেওয়ার পরে আমি তিলে গেছিলাম, পদ্ধতি আছে তিলে দেওয়া। ওখান থেকে আমি অবস্থা ফিরে এসেছি, ফিরে আসে আমি এত আশ্বস্ত হয়ে গেছিলাম আমার রাস্তায়, আমি পার্লামেন্টে ছিলাম। তারপরে এসে শেষ করে মেট্রিক পাস করলাম, 2 বছর 2 বছর মাসে সবকিছু। আর দ্বিতীয় কথা আমি এই অবস্থা বের নিয়ে 5টা বড় বড় কোম্পানি ট্রাই করছি আমি কম্পিউটারে। এখন সমস্যা হলো একটা, হচ্ছে কি আমি জানতে চাচ্ছি বিএম যদি ভালো হবে। আমি এক ডাক্তারকে দেখেছি ঢাকায়, উনি আপনার মেন্টালের কাজ করতো। আচ্ছা, ওনার সাথে কথা হচ্ছে, উনি বলছে যে এটা ভালো হবে না। আপনাদের স্থানে কি বলে? আচ্ছা, আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে যে আসলে ভালো হবে কি না। আমার 18 আছে, আমার স্ত্রীরা আমি একসাথে থাকি, আমার ছেলে একটা বড় চাকরি করে, আর আমিও সমাজে আছি, বড় আছে সব অবস্থা আমরা। আমি ঘটনা চলে আসলাম, আমি 1922 সালে তাকে ছেড়ে দিই। বয়সটা কত এখন? আমার বয়স ম্যাডাম 55। 55? 55, হ্যাঁ। ওকে, আমার ছেলে একটাই, ছেলে আমি 1 বছরের মধ্যে অসুস্থ হয়েছি 5 বার। ছেলে পরীক্ষা বাদ দিয়ে ওখান থেকে এসে আমাকে ভর্তি করে দেয় টিএমএস হিসেবে বগুড়ায়, তারপর আবার যায়। এইভাবে 4টা পরীক্ষা মিস করছে, সেভাবে দিচ্ছে, দিয়ে সে ফার্স্ট ক্লাস হয়েছে। এবং একটা কি ছিল বডি কন্ট্রোলার চাই হয়েছে 50,000 টাকা। আমার প্রশ্ন হলো একটা ম্যাডাম, সেটা হচ্ছে কি দিন হবে কিনা। আমাদের বংশের, আমাদের দাদার বংশের 2টা পাগল। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে, আমাদের বিরতির সময় হয়ে যায় তো। ডাক্তার সাহেব কিছু প্রশ্ন করতে পারেন, কিছু প্রশ্ন করলে। প্রথমত ধন্যবাদ। আপনি কি আজকে কোনো ওষুধ খেয়েছেন? আজকে ধরো যে ঘন্টাখানেক আগে? আমি এখনো ওষুধ খাই। বুঝতে পেরেছি যে সকালে খাই 4টা, দুপুরে 2টা, রাত্রে খাই 5টা। আপনার কি কখনো উচ্চ রক্তচাপ অথবা স্ট্রোকের মতন কোনো সমস্যার ইতিহাস আছে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর কিছু জানা নেই। আচ্ছা, আপনার সাথে কি কেউ আছেন আপনার পাশে? কেউ নাই, আমার স্ত্রী আছে যে আপনার স্ত্রী কি আমাদের সাথে কথা বলতে পারবেন? আপনার ঘুমাচ্ছে? আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কেমন ফিল করছেন? আপনার কি কথা বলতে কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট না, আমি খুব মানসিকতার মধ্যে আছে। 2022 সালে তাই ছেড়ে দিয়েছে। আচ্ছা, আমার ছেড়ে লাখ টাকা ছেড়ে ছিল, 1 লাখ। আচ্ছা, সেটা ছেড়ে দিয়েছে। আমি ভুল করছি। আমি ইন্টারনেট করতে গেলে 70,000 পাইতাম, সব সময় হয়েছে হয়েছে ম্যাডাম। যেহেতু আমাকে এত কষ্ট দিচ্ছে, পরপর 4 বছর হওয়ার পর আমি নিজেই। আচ্ছা, লাস্ট কবে ডক্টরের কাছে গিয়েছিলেন? লাস্ট বলতে গত সপ্তাহে গিয়েছিলাম, আমার সাথে যাবো। আবার যাবেন সামনে? সামনের মাসে যাবেন। আচ্ছা, ওষুধগুলো কি খাচ্ছেন ঠিক মতো? হ্যাঁ, ওষুধগুলো আমার মিসেস খাওয়ায় দেয়। আচ্ছা,
ঠিক আছে, আপনি আমাদের কথা ঠিক আছে, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ফোন করার জন্য। খুবই কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমাদের অতিথিরা আলোচনা করবেন, একটু শুনলে ভালো হয়। অনেক ধন্যবাদ আবারও রাহিনুল। প্রথমত ধন্যবাদ। আমার তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে উনি বলেছেন বিএমডি, যেটাকে আসলে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার। এটা আসলে 2013 সালের আগে নামে ডাকা হতো, এখনকার নাম হচ্ছে বাইপোলার 1। এটা একটা এমন একটা অবস্থা যেটা দুটো পর্ব থাকে। একটা পর্যায়কে আমরা বলি ম্যানিক পর্ব, যেটা বাংলা অনেক ক্ষেত্রে করা হয়েছে উন্মত্ততা, আর এটি হচ্ছে ডিপ্রেশন। কথা থেকে বোঝা গেছে না এটা সুস্পষ্ট, এবং বোঝা যাচ্ছে যে ওনার 4টা এপিসোড হয়েছে। এপিসোড বলতে আমরা বোঝাচ্ছি, হ্যাঁ উনি কিন্তু বলেছেন এর মধ্যে। আর অনসেটটা কবে হচ্ছে জিজ্ঞেস করা? এটা সাধারণত খুব ক্লাসিক্যালি যেটা হয়, সাধারণত ছেলেদের ক্ষেত্রে 20 বছরের দিকে সাধারণত হয়। এটা মহিলাদের ক্ষেত্রে একটু পরের দিকে শুরু হয়। এবং সাধারণত কারো যদি একবার দেখা দেয়, তাদের সাধারণত 25 বছরের মধ্যে কমপক্ষে 10টি এপিসোড হয় যদি আমরা ওষুধপত্র না দিই। এবং ওনার কণ্ঠস্বরের যে ধরনটা দেখে মনে হয়েছে উনি ওষুধ খেয়েছেন, একটু জড়ানো ছিল, ওষুধ খেয়েছেন কিন্তু উনি এখন ঘুমাননি। এবং ওষুধ এবং রোগের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। আমাদের অভিজ্ঞতা বলে হচ্ছে এটি একটি চিকিৎসাযোগ্য রোগ, কিন্তু নিরাময়যোগ্য রোগ নয়। মানসিক রোগগুলোর মধ্যে এটি একটি অন্যতম রোগ, যেক্ষেত্রে কিন্তু ওষুধ খুব চমৎকার কাজ করে। তো এক্ষেত্রে একটা বড় জটিলতা হয় যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আবার ডিপ্রেশনের পর্যায়টাকে রোগ বলে মনে করি না, বা অনেক ক্ষেত্রে আমরা ওষুধটা ছেড়ে দিই যখন আমরা একদম শতভাগ স্বাভাবিক হয়ে যাই, এবং তখনই কিন্তু আবার এটা ফেরত আসে। এটা একটি খুব চিকিৎসাযোগ্য সমস্যা, যদিও এটা অনেকে ভুল বোঝেন। কারণ যখন আমার ধারণা উনি এখন ম্যানিক পর্বে আছেন, যে সময় উনি কথা বেশি বলবেন স্বাভাবিকের থেকে বেশি খরচ হবে। এক কথায় বলবো যে ওনার ওষুধটা কন্টিনিউ করা দরকার, এবং আশা করা যায় ওষুধ শুরু করার থেকে 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে উনি স্বাভাবিক আচরণ করতে শুরু করবেন। যে ফোনটা এসেছিলেন, মানে উনাকে অনেক ধন্যবাদ যে উনি ফোন করেছেন। তো উনি যেটা আমরা আসলে স্পষ্ট করে সব কথা শুনতে পাচ্ছিলাম না, এটাও একটা বিষয়। আর আমার কাছে মনে হচ্ছে যে উনি যে মেডিসিনটা নিচ্ছেন, উনি বলেছেন যে লাস্ট উইকে উনি লাস্ট ডক্টরের কাছে গিয়েছেন, যে ওষুধ খাচ্ছেন, ওনার ওয়াইফ ওনাকে টেক কেয়ার করছেন। হ্যাঁ, তো উনার এখনও ওই মেডিসিনের মানে বিষয়টা চলছে। তো এই মুহূর্তে আসলে মেডিসিনটাই খেতে হবে। হ্যাঁ, এবং একটু ফ্যামিলির এনভায়রনমেন্টটা যদি ওনাকে একটু টেক কেয়ার করা, টাইমলি সব কিছু করানো, তাহলে উনি অনেক ফাস্টার মানে ইমপ্রুভ করবেন। এবং আমরা আশা করছি আর কি যে 2 উইকসের মধ্যে ওনার এই চেঞ্জটা একটা মানে খুব ভালো একটা চেঞ্জ দেখতে পাবো। এবং তখন উনি আরও ভালোভাবে ওনার প্রবলেম, যেমন বলছিলেন যে ওনার একটা ছেলে আছে, উনি মেন্টাল হসপিটালেও ছিলেন এবং সেখানে উনি অনেক টাকা স্যালারি পেতেন, এই কথাগুলো বলেছেন। বাট ওনার হয়তো আরও কিছু বলার হয়তো ছিল। হ্যাঁ, সো এখন আমার কাছে লেগেছে যে মেডিসিনের কারণে একটু কথাগুলো একটু বেজে যাচ্ছে, একটু মানে ড্রাউজি ব্যাপারটা ওটার মধ্যে কাজ করছে। তো মেডিসিনের আমরা যেটা করি আর কি, যে মেডিসিন যখন চলে সেই মুহূর্তে তো আসলে আমরা কাউন্সিলিংটা ওইভাবে করি না। তো ওনার ওষুধটা যদি 2 উইকস কভার করে, তখন আমরা যদি ওনার সাথে বসি, সেক্ষেত্রে ওনার অনেক উপকার হবে। ইন দ্য মিন টাইম যেটা হতে পারে, ওনার যিনি ওনার ওয়াইফ আছেন বা ওনার ফ্যামিলিতে যারা আছেন, তাদের সাথে একটু কথা বলা যেতে পারে ওনার ব্যাপারে আর কি। এটাই যোগ করতে চাই যে এই রোগটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, ওষুধটা যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু এটা একেবারে বলা যায় নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। কারোর পক্ষে বোঝার কোনো কারণ নেই যে উনি কোনো একটা রোগে ভুগছেন, এবং এই রোগটাকে নিয়ে বহু মানুষ জীবনে সফল হয়েছেন। আমার প্রথম পরামর্শ হবে হচ্ছে ধৈর্যটা ধরা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন আমরা এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে আমরা কম স্টিমুলাস দিতে চাই, যেমন তার সাথে কম কথা বলা, তাকে কম বোঝানো, তাকে উপদেশ না দেয়া, তার সাথে একটা রেসপেক্টফুল একটা বিহেভ করা, এটাও কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে আনতে অনেক সহায়তা করে থাকে। একটি কথা উনি বলছিলেন যে এটা নিরাময়যোগ্য কিনা, উত্তরটা কিন্তু আসলে ডায়াবেটিসে কিন্তু নিরাময়যোগ্য কোনো রোগ নয়, কিন্তু এটিকে আমরা খুব চমৎকারভাবে নিয়ন্ত্রণ রাখতে পারি। এক্ষেত্রে আমাদের একটি শর্ত, ওষুধটা নিয়মিত খাওয়া, এমনকি এই পর্বটা পার হয়ে গেল। সাধারণত কোনো ক্ষেত্রে 2 বছর কিংবা 3 বছর পর্যন্ত আমরা ওষুধটা আমরা কন্টিনিউ করি। এর পাশাপাশি তার রোগ সম্বন্ধে তার একটা যদি ধারণা থাকে, এবং তার যদি একটা নিয়ন্ত্রিত জীবনধারা থাকে, ঘুমানো, খাওয়া, কাজকর্ম ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু এই রোগটা সহজে ফেরত আসে না। আরেকটি কথা খুব বলা জরুরি, আমাদের দেশে কিন্তু এই ম্যানিক পর্বটাকে অনেকে রোগ হিসেবে ধরতে পারেন, যেহেতু পরিবারের সমস্যা হয়, কর্মক্ষেত্রে সমস্যা হয়। এটি আরেকটি তীব্র প্রান্ত হচ্ছে ডিপ্রেশন, এবং এই বাইপোলার ডিপ্রেশন এবং যেটিকে আমরা ইউনিপোলার ডিপ্রেশন বলি, দুটোর মধ্যে একটা ভয়াবহ পার্থক্য আছে।
বাইপোলার ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুবই দ্রুতই খারাপ হয়ে যায় বা আত্মহত্যার হারও দেখা যায়, কেউ কেউ বলেন এখানেই বেশি ঘটে থাকে। তো অনেকে এটাকে আমরা কম মূল্য দিই, দেখা যাচ্ছে মেনেই করে আমরা ডক্টরের কাছে আসি। আমি এই কথাটার সুযোগটা নিতে চাই যে ডিপ্রেশনটা হলো যেন আমরা অবহেলা না করি। অনেকে আবার ভুল বোঝেন, মনে হয় যেন ভালো হয়ে এখন তো ভালোই আছে। অনেক ক্ষেত্রে এটা ভুল বোঝা হয়, যেহেতু কথা বলছেন না বেশি, কাউকে বিরক্ত হতে হচ্ছে না, অসুবিধা করছে না কাউকে, অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হন। আমি এই জায়গাটাতে বলবো একটা মাথায় রাখার জন্য যারা কেয়ার গিভার যারা আছেন, মানে ওষুধটা চালিয়ে যেতে হবে, ওষুধটা চালিয়ে যেতে হবে প্রতিরোধ করার জন্য, যেন এটা আবার ফেরত না আসে।